তো স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 24 বলছে ফ্রম দ্য ফলোয়িং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ মিস্টার এক্স এর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31st মার্চ 2020 কম্পিউট হিজ গ্রস টোটাল ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21-এ তোমাকে গ্রস টোটাল ইনকাম বের করতে বলেছে, কিন্তু আমরা তো গ্রস টোটাল ইনকাম এখন বের করতে পারবো না। যতক্ষণ না 5টা হেডস অফ ইনকাম শিখছো ততক্ষণ অবধি গ্রস টোটাল ইনকাম বের করা যাবে না। এখন ইন্ডিভিজুয়াল হেডস অফ ইনকামগুলো শিখতে হচ্ছে, ঠিক আছে আমাদেরকে। তারপরে সব কটাকে যোগ করে জিটিআই বেরোয়, ঠিক আছে, গ্রস টোটাল ইনকাম। তো এই একটা পিএল ব্যালেন্স শিট তোমাকে দিয়ে দিয়েছে। পিএল দিয়েছে, কী কী দিয়েছে পিএলে? সেল দিয়েছে কত টাকা? 40 লাখ। ক্লোজিং স্টক, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দেখো পিএলে ঢুকিয়ে দিয়েছে। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি পিএলে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। ডেবিট সাইডে কী কী আছে? ওপেনিং স্টক আছে, পারচেজ আছে, স্যালারিজ আছে, রেন্ট রেটস ট্যাক্স আছে, লিগাল চার্জেস আছে, মিসলেনিয়াস এক্সপেন্সেস আছে, প্রভিশন ফর ব্যাড ডেট আছে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স আছে, স্যালারি টু মিসেস এক্স, নিজের বউকে স্যালারি দিয়েছে, ডেপ্রিসিয়েশন বলেছে 40,000, নেট প্রফিট দিয়েছে 43,000। সিম্পল একটা পিএল অ্যাকাউন্ট দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট পড়ো কী বলেছে। বলছে পারচেজ ইনক্লুড, ভালো করে বোঝো, পারচেজের মধ্যে 1 লাখ টাকা আছে, পেড ইন ক্যাশ টু কাল্টিভেটর ফর দ্য পারচেজ অফ এগ্রিকালচারাল প্রডিউস, ঠিক আছে। তার মানে এই পারচেজের মধ্যে 30 লাখের মধ্যে 1 লাখ টাকা ঢুকে আছে, যেটা ক্যাশ পেমেন্ট হয়েছে। কাকে পে করেছে? পেড টু কাল্টিভেটর ফর পারচেজ অফ এগ্রিকালচারাল প্রডিউস, মানে কৃষক যারা হয় ওদেরকে পেমেন্ট করেছে এগ্রিকালচারাল প্রোডাক্ট কেনার জন্য। তো তোমাদের ইনকাম ট্যাক্স একটা প্রভিশন সম্ভবত পড়িয়েছিলাম, সেকশন 40A(3), যেখানে বলা ছিল কি 10,000 টাকার ওপরে যদি কোনো ক্যাশ পেমেন্ট করা হয় সেটা ডিসঅ্যালাউ হয়, কিন্তু ওখানে কিছু এক্সেপশান আছে, যার মধ্যে এটা হলো একটা এক্সেপশান, যে যদি তুমি স্ট্রাইকের দিন কোনো পেমেন্ট করো, যদি এগ্রিকালচারাল প্রডিউস মানে কোনো কৃষকদেরকে করো, তখন সেখানে ক্যাশ এলো। গভর্নমেন্টকে যদি পে করো সেক্ষেত্রে যত খুশি ক্যাশ পেমেন্ট করো, কোনো ডিসঅ্যালাউন্সের ব্যাপার নেই। কারণ হচ্ছে এরা তো কৃষক লোক, এরা গ্রামে গঞ্জে থাকে, ওখানকার ব্যাংকিং সিস্টেম অতটা আমাদের এখানকার মতো উন্নত নয়। তো ওদের কাছে চেক পাওয়া মানে একটা আতঙ্ক যেন ওদের কাছে, যার জন্য ওরা বলে ভাই ক্যাশ দিয়ে দেয়। তো ওদেরকে রিলিফ দেওয়ার জন্য বলেছে ঠিক আছে, তুমি যদি কোনো চাষিদেরকে যদি কাল্টিভেটারের জন্য পেমেন্ট করো, কাল্টিভেটার কেনার জন্য, তখন তাহলে ডিসঅ্যালাউন্সের এক্সপেন্সেস মানে এক্সপেন্সের ডিসঅ্যালাউ হবে না। বাট এটাই যদি অন্য কোনো কেস হতো, মনে করো নিজের লেবারকে 1 লাখ টাকা ক্যাশ স্যালারি, একজনকে স্যালারি দিয়েছে 1 লাখ টাকা ক্যাশ, ওর সঙ্গে সঙ্গে ডিসঅ্যালাউ করে দিত, ঠিক আছে, তাহলে এটা এক্সেপশনের মধ্যে পড়বে। পারচেজ অলসো ইনক্লুড 1 লাখ টাকা, পারচেজের মধ্যে 1 লাখ টাকা ঢুকে গেছে। পেড বাই ওয়ে অফ কম্পেনসেশন টু দ্য সাপ্লায়ার as the assessee is unable to take delivery of the goods due to lack of storage space and finance। তাহলে পারচেজের মধ্যে 1 লাখ টাকা ঢুকে আছে, যে 1 লাখ টাকাটা কি হয়েছে, একটা সাপ্লায়ারকে কম্পেনসেশন দিয়েছে। কম্পেনসেশন মানে কি, কোনো হয়তো কন্ট্রাক্ট করেছিল ওর কাছ থেকে মাল কেনার, কিন্তু মালটা কিনতে পারিনি। কেন কিনতে পারিনি? মাল কিনে রাখার জায়গা নেই আর পয়সা কড়ির অভাব, যার জন্য কিনতে পারিনি। এবার তুমি পারচেস কন্ট্রাক্ট করে ফেলেছো মাল কিনবে বলে তুমি কিনছো না, তো সে তো ব্রিচ অফ কন্ট্রাক্টের কেস ঠুকবেই তোমার ওপর। তো ব্রিচ অফ কন্ট্রাক্টের কেস ঠুকেছে, তোমাকে 1 লাখ টাকা পেমেন্ট করতে হয়েছে। তুমি 1 লাখ টাকা পেমেন্ট করেছো, সেটাও পারচেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পারচেজের মধ্যে দুটো গন্ডগোল আছে। নেক্সট, ওপেনিং স্টক ওভার ভ্যালুড 25%, ওপেনিং স্টক 25% বাড়ানো আছে, আর ক্লোজিং স্টক কমানো আছে কত পার্সেন্ট? 25%। স্যালারি ইনক্লুড 15,000 টাকা পেড অ্যাজ বোনাস on the occasion of Diwali over and above the bonus payable under the payment of bonus act। বোনাস অ্যাক্ট একটা আছে 1965, বোনাস অ্যাক্টের বোনাস দেওয়ার কিছু নিয়ম আছে। তো ওরা কি করেছে, 15,000 টাকা একটা স্যালারি পে করেছে, বোনাস পে করেছে, যেটা স্যালারির মধ্যে ঢুকে আছে, যেটা বোনাস অ্যাক্টে যে লিমিট বলা আছে তার থেকে বেশি, ঠিক আছে। বোনাস অ্যাক্টে যে লিমিট বলা আছে তার থেকে বেশি, তো এটা একটা নিয়মের ভায়োলেট করেছো। রেন্ট ট্রেডস ট্যাক্স ইনক্লুড 10,000 টাকা অন অ্যাকাউন্ট অফ ডিসপিউট সেল ট্যাক্স ডিমান্ড। তাহলে রেন্ট ট্যাক্সের মধ্যে 10,000 টাকা ঢুকে আছে,
যেটা ডিসপিউট সেল ট্যাক্স ডিমান্ড, মানে সেই গভর্নমেন্ট থেকে একটা ডিমান্ড করেছে, ডিসপিউট আছে মানে ব্যাপারটা হলো গভর্নমেন্ট থেকে তোমাকে বলছে ডিমান্ড, আর তুমি বলছো না ডিমান্ড নয়, কেস চলছে, ডিসপিউট হয়ে আছে। তো 1 লাখ টাকা 10,000 টাকা ঢুকে আছে। 3,000 টাকা অন অ্যাকাউন্ট অফ মিউনিসিপ্যাল ট্যাক্স ফর লেট আউট প্রপার্টি, ওই রেন্ট ট্যাক্সের মধ্যে 3,000 টাকা মিউনিসিপ্যাল ট্যাক্সের জন্য ঢুকে আছে, মিউনিসিপ্যাল ট্যাক্স বাড়ির ট্যাক্স, যেটা রেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ইট অলসো ইনক্লুড 5,000 অ্যাজ কাস্টম পেনাল্টি, মাল চুরি চাপাটি করে বিদেশ থেকে আনতে গেছে, কাস্টম অফিসার ধরে পেনাল্টি ঢুকে দিয়েছে 5,000 টাকা। আর তোমরা জানো কোনো প্রকার ফাইন পেনাল্টি অ্যালাউ নেই। ওকে, অ্যান অ্যামাউন্ট 20,000 টাকা ডিউ ফ্রম আ কাস্টমার ওয়াজ রিটার্ন অফ ফ্রম দ্য প্রভিশন ফর ব্যাড ডেট, একটা 20,000 টাকা ব্যাড ডেট হয়েছে কাস্টমার, যেটা প্রভিশন ফর ব্যাড ডেট থেকে মাইনাস করা হয়েছে। মিসেস এক্স ইজ আ ল গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাক্টিভলি ওয়ার্কিং ইন দ্য অ্যাসেসিস ফার্ম, তার মানে এটা একটা হয়তো কোনো লিগাল কনসালটেন্সি বিজনেস, বা হয়তো বিজনেস, লিগাল বিজনেস তো হবে না, এটা ট্রেডিং বিজনেস, কারণ স্টক আছে এখানে। তো ও কী করেছে, নিজের ওর বউ হলো একজন ল গ্র্যাজুয়েট, এবার বিজনেসে অনেক তো লিগাল ইস্যু হয়, সেই লিগাল ইস্যু সলভ করার জন্য বউকে রেখেছে, এবং তার জন্য বউকে কী করছে, স্যালারি দেয়। দেখো এখানে স্যালারির মধ্যে ইনক্লুড করা আছে না একটা, স্যালারি টু মিসেস এক্স 36,000 টাকা। এখন বলছে যে বউ ল গ্র্যাজুয়েট, ও বউ কাজও করে, এখানে বলেছে দেখো অ্যাক্টিভলি ওয়ার্কিং ইন দ্য অ্যাসেসিস ফার্ম, ও এখানে কাজও করে, যার জন্য ওকে স্যালারি দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমাকে বেরোতে, তো সবকটা অ্যাডজাস্টমেন্টই প্রায় নতুন, 2-1টা জিনিস বাদ দিয়ে। চলো তো স্টার্ট করা যাক। তোমরা একটু ডিকটেট করবে আমাকে কী করতে হবে, ইনকাম ফ্রম বিজনেস বের করতে হবে, তাই তো। আমি আর হেডিং লিখছি না, তোমরা হেডিংটা লিখে নাও, কম্পিউটেশন অফ প্রফিট অ্যান্ড গেইনস from business and profession for the assessment year 2000 কত অ্যাসেসমেন্ট ইয়ার তোমাদের 20-21, ঠিক আছে। তো দুটো রুপিসের কালাম হবে, রুপিস। ওকে, সবার প্রথম কি দিয়ে স্টার্ট হবে বলো, নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট, কত টাকা, নেট প্রফিট কত দিয়েছিল 43,000। এবার এক এক করে তুমি খরচা করতে থাকো। প্রথম এক এক করে ওপর থেকে খরচাগুলো করতে থাকো। প্রথম খরচা কি আছে, ওপেনিং স্টক তো গন্ডগোল পাকিয়েছে স্টকে, এটা সবার লাস্টে আমি করবো, এখন থাক। তারপর বলো পারচেজের মধ্যে আপাতত কোনো গন্ডগোল দেখতে পাচ্ছি না, অ্যাডজাস্টমেন্ট পরে করছি আমি। তারপরে স্যালারিজও আপাতত ঠিক আছে, বিজনেসের খরচা। তারপর রেন্ট, রেটস, ট্যাক্স, এটাও আপাতত ঠিক আছে। তারপর লিগাল চার্জেস আপাতত ঠিক আছে, পরে অ্যাডজাস্টমেন্টে আসছি। তারপর এও বিজনেসের খরচা ঠিক আছে। তারপর কত টাকা, 30,000। আর ইনকাম ট্যাক্সে কোনো প্রকার প্রভিশন, ওরা অ্যাকচুয়াল ইনকাম ট্যাক্স বলে তোমার খরচা হলো তুমি এন্ট্রি মারো, কিন্তু খরচার জন্য প্রভিশন করবে এটা দেবো না, ঠিক আছে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রভিশন ফর ব্যাড ডেটটা যেখানে, চলো আমি পরে বলছি এটা সিম্পলি, তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট, তো অ্যাড এক্সপেন্সেস ডিসঅ্যালাউড, তাই তো, এক্সপেন্সেস ডিসঅ্যালাউড। সবার প্রথম কি এক্সপেন্স পড়বে, প্রভিশন ফর
ব্যাড ডেট কত টাকা? 30,000। তারপর প্রভিশন এও অ্যালাউ নেই। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কেন অ্যালাউ নেই? এটা পার্সোনাল খরচা। কিন্তু মনে রাখবে, তুমি যদি পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টস করো সেখানে কিন্তু প্রভিশন ফর ইনকাম ট্যাক্স অ্যালাউ। কেন বলো তো? ওটা বিজনেসের খরচা, ওটা নামটা প্রভিশন ফর ইনকাম ট্যাক্স হিসেবে দেখানো হয়। অ্যাকচুয়ালি দেখো, পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টস কীভাবে তৈরি হয়? নর্মাল পিএল অ্যাকাউন্ট হবে, তারপর একটা পিএল অ্যাপ্রোভিয়েশন হয়, যেটা এখানে আসে না। হ্যাঁ, তো প্রভিশন ফর ইনকাম ট্যাক্স ওরা কী করে, যে প্রফিট আসে প্রফিটের উপর বেস করে ট্যাক্স ক্যালকুলেট করে, যত টাকা ট্যাক্স হয় তত টাকাই প্রভিশন ক্রিয়েট করে, আলাদা করে কোনো খরচা দেখায় না। তার মানে পার্টনারশিপ ব্যবসায় যে টাকাটা প্রভিশন ফর ট্যাক্স হিসেবে ক্রিয়েট করে রাখলো সেই টাকাটাই পেমেন্ট করবে। তো পার্টনারশিপ ফার্মে প্রভিশন ফর ট্যাক্স হলো বিজনেসের খরচা। কারণ তোমরা জানো, পার্টনারশিপ ফার্ম টোটাল যদি হয়, দুটো পার্টনারের যদি একটা পার্টনারশিপ ফার্ম হয়, 3টে ফাইল তৈরি হয় ওখানে। একটা পার্টনারশিপ ফার্মের নামে হয় আর দুটো পার্টনারের নামে দুটো। তো ফার্মের দিক থেকে বিচার করলে যে ট্যাক্সটা ফার্ম পে করছে সেটা তো ফার্মের তো খরচা ওটা। তাই জন্য পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্সের ছাড় দিয়ে দেবে। অবশ্যই ফার্মে করবে, ফার্মের নামে করবে, ফার্মের ট্যাক্স, ফার্মের যা প্রফিট হবে তার। পার্টনার আলাদা করবে, ও নিজে যেমন আলাদা ইনকাম করবে। চলো, তারপর প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স কত টাকা? 40,000 টাকা। তারপর স্যালারি টু মিসেস এক্স, ওটা অ্যালাউ করে দিতে হবে, কারণ ও তো ডিপলি ইনভলভ। চলো, প্রভিশন ফর ট্যাক্স হলো। তারপর ডেপ্রিসিয়েশন তো স্ট্রিক্টলি ডিসঅ্যালাউ হয়ে যাবে, ঠিক আছে? তো ডেপ্রিসিয়েশন কত টাকা? ডেপ্রিসিয়েশন 40,000। কিন্তু খেয়াল করে দেখবে, ইনকাম ট্যাক্সের কত টাকা ডেপ্রিসিয়েশন কিছু বলে দেয়নি, বলে দেয়নি। তার মানে কি ইনকাম ট্যাক্সের ডেপ্রিসিয়েশনে কোনো ছাড় দেয়নি? তাহলে আমি এখানে কি অ্যাসাম্পশন নেবো, যে ওরা যে ডেপ্রিসিয়েশনটা করেছে সেটা ইনকাম ট্যাক্স মেনেই করেছে, তো আমি এখানে ডিসঅ্যালাউ করেছি, নিচে আবার এটাকে অ্যালাউ করে দেবো, স্কোয়ার আপ হয়ে যাবে, ঠিক আছে? চলো, তারপরে গো অ্যাডজাস্টমেন্ট আছে। বলো কি কি অ্যাডজাস্টমেন্ট আছে? পড়তে থাকো অ্যাডজাস্টমেন্ট এক করে। প্রথম স্যালারি অফ মিস্টার এক্স তো আসবে না, মিসেস এক্স। প্রথম অ্যাডজাস্টমেন্ট করো, কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে পারচেজ যে এ করেছে, ঠিক আছে, 1 লাখ টাকা তোমার কাল্টিভেটারের কাছ থেকে যে 1 লাখ টাকা পেমেন্ট করেছে, এগ্রিকালচারাল চাষি, ওদের কাছ থেকে 1 লাখ টাকা যে পেমেন্ট করেছে, ক্যাশে পেমেন্ট করেছে, এখানে ওই 10,000-এর সেকশনটা অ্যাট্রাক্ট হবে না, এক্সেপশনের মধ্যে পড়ে, ঠিক আছে? রুল 6 ডিডি, সেকশন 40A3, রুল 6 ডিডি, পরে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এটা ডিসঅ্যালাউ হবে না। তারপর কি বলেছে? পরেরটা পড়ো। হুম 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 হুম। তার মানে একজনের কাছে কন্ট্রাক্ট করেছিল, ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে গেছে, তো এটা তো কোনো ফাইন তো নয়, এটা কম্পেনসেশন দিয়েছে, এটা ফাইন দেয়নি, এটা কম্পেনসেশন দিয়েছে। তো ইনকাম ট্যাক্সে ফাইন ডিসঅ্যালাউ হয়, কম্পেনসেশন নয়, তো ওটা অ্যালাউ, ঠিক আছে? চলো, তারপরে গো ওটা পরে পড়ছি, স্টকের ব্যাপার পরে পড়ছি। তারপর দিওয়ালিতে বোনাস দিয়েছে, সে ঠিক আছে, বোনাসটা তো অ্যালাউই থাকে, বোনাস তো অ্যালাউই হয়, তো ওটাও অ্যালাউ। হ্যাঁ, তো ঠিক আছে, ওটা স্যালারির মধ্যে ঢোকানোর কথা, বোনাস বলে আলাদা করে দেখানোর কথা ছিল, আমি স্যালারির মধ্যে দেখেছি, তো এর ফলে তো কোনো ট্যাক্সের কোনো চুরি হচ্ছে না, ঠিক আছে? তারপরে গো আর পড়ো পড়ো।
হ্যাঁ, তো সেল ট্যাক্স ডিমান্ডের জন্য এটা রেন্ট রেস ট্যাক্স, রেন্টের মধ্যে ছিল 10,000 টাকা, যেটা সেল ট্যাক্স ডিমান্ডের থেকে মানে সেল ট্যাক্স থেকে ডিমান্ড করেছে। তো সেল ট্যাক্সের ডিমান্ড মানে বিজনেস রিলেটিভ তো খরচা হয়েছে নিশ্চয়ই, ঠিক আছে, তো খরচাটা বিজনেসের খরচা হিসেবে অ্যালাউ করে দেবে। হ্যাঁ, তারপর 3,000 টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছে, তাহলে এটা তো অ্যালাউ করবে না, তোমার বাড়ির খরচা তুমি বিজনেস হিসেবে দেখাতে পারবে না, তো এটা লিখে দাও মিউনিসিপ্যাল ট্যাক্স। কত টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স? 3,000। ওকে, তারপর তাহলে যে কোনো প্রকার পেনাল্টি ফাইন অ্যালাউ নেই, তাহলে কাস্টমস পেনাল্টি কত টাকা? 5,000। তারপর an amount of 20,000 due from customer was written off from the previous provision for bad debt. তাহলে এটা ব্যাড ডেট হয়েছে, তো ব্যাড ডেটের খরচা অ্যালাউ করে দেবো আমি, কারণ ওকে প্রভিশনটা তো ডিসঅ্যালাউ করে দিল, তো যখন ব্যাড ডেট হয়েছে তো ব্যাড ডেটটাকে তো অ্যালাউ করা উচিত। ও প্রভিশনটা কি জন্য বানিয়েছিল? ব্যাড ডেট, তাই তো, কিন্তু আমাকে তো ইনকাম ট্যাক্স বললো প্রভিশন চলবে না, ঠিক আছে, তুমি যেগুলো প্রভিশনটাকে অ্যালাউ করো না, তো ব্যাড ডেট যখন ব্যাড ডেটটাকে অ্যালাউ করে দাও, তো ওটা অ্যালাউবেল এক্সপেন্সের মধ্যে ঢুকে যাবে। তারপর ও তো নর্মাল বলে দিয়েছিলাম, উনি ওনার বউ হলো একজন ল গ্র্যাজুয়েট এবং ফার্মের মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ আছে, তো ওকে স্যালারি দিচ্ছে, ন্যাচারাল ব্যাপার। তারপর আর কিছু নেই, তাহলে ডিসঅ্যালাউড এক্সপেন্সেস এখানে চলে এলো। কত টাকা ডিসঅ্যালাউ হচ্ছে? 1,18,000। এবার কি হবে, যে যে খরচাগুলোকে অ্যালাউ করবে, তাই তো, লেস অ্যালাউবেল এক্সপেন্সেস, লেস অ্যালাউবেল এক্সপেন্সেস। সবার প্রথমে ওপরে যে ডেপ্রিসিয়েশনটাকে আমি ডিসঅ্যালাউ করেছিলাম, আমি ধরে নিচ্ছি, অ্যাসাম্পশন করে নিচ্ছি এটা, যে ওরা যে ডেপ্রিসিয়েশনটা করেছে সেটা ইনকাম ট্যাক্স মেনেই, ওই যেহেতু আমাদের অঙ্কে ডেপ্রিসিয়েশনের জন্য কোনো ইনফরমেশান দেয়নি, তো আমি অ্যাসাম্পশন নিচ্ছি যে ওদের যে ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্সেরও সেম ডেপ্রিসিয়েশন, তো দেখো ডেপ্রিসিয়েশন কত টাকা? 40,000। তারপর একটা ব্যাড ডেট হয়েছিল, ওটা তো অ্যালাউ করে দিতে হবে, কারণ আমাকে তো প্রভিশনের তো ছাড় তো দেয়নি, কিন্তু ব্যাড ডেটের ছাড় দেবে। কত টাকা বলো? 20,000। তাহলে এই দুটো খরচাকে অ্যালাউ করে দেবে, 60,000 টাকা। তাহলে এক্সপেন্সেসের কাজ কমপ্লিট আমাদের। কিছু এক্সপেন্সেস আমাদের হিসাবের মধ্যে অ্যালাউ করা উচিত নয়, কিন্তু ওরা ঢুকিয়ে রেখেছিল, তাই আমি ওইগুলোকে ডিসঅ্যালাউ করেছি। কেন ডিসঅ্যালাউ করলাম? কারণ ডিসঅ্যালাউড এক্সপেন্সেসগুলোর জন্য প্রফিটটা কমে গেছিলো, তো প্রফিটটাকে ঠিক করার জন্য খরচাগুলোকে অ্যাড ব্যাক করতে হবে, আর কিছু খরচা ইনকাম ট্যাক্স থেকে ওকে অ্যালাউ করবে, সেই খরচাগুলোকে মাইনাস করে দেবো আমি। ক্লিয়ার? চলো নেক্সট, এবার ইনকাম সাইডে চলে এসো। ইনকামের মধ্যে দুটো পার্ট পড়বে, একটা হলো আদার হেডস ইনকাম, আদার হেডস ইনকাম। তো দেখো ইনকাম সাইডে কি কি ইনকাম আছে? হ্যাঁ, একটা হলো সেল, সেল তো বিজনেসের ইনকাম, ক্লোজিং স্টক তো স্টকের ডিফারেন্স, নর্মাল ব্যাপার। হ্যাঁ, স্টক ক্যালকুলেশনে ভুল করেছে, সেটা আমি পরে দেখছি, তো স্টক তো বিজনেসেরই আইটেম। তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তো হাউস প্রপার্টি এটা ট্যাক্সেবল হবে, কিন্তু ও পিএল এ চার্জ করে দিয়েছে, তো এখানে হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হ্যাঁ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি একদম বাইরে করে দেবো। কত টাকা? 80,000। আর একটা আছে, হ্যাঁ, এটা কিন্তু আদার হেডস ইনকাম নয়, এটা ইনকাম নট ট্যাক্সেবল। কিছু ইনকাম থাকে যে ইনকামগুলো ট্যাক্সেবল কিন্তু অন্য হেডে, আর কিছু ইনকাম থাকে যে ইনকামটা ট্যাক্সেবলই নয়, তো আলাদা এক্সাম্পটেড ইনকাম। তো তোমায় কি করতে হবে? আলাদা হেডে দেখাতে হবে ইনকাম নট ট্যাক্সেবল, আর একটা হেডিং করতে হবে ইনকাম নট ট্যাক্সেবল।
কত টাকা ইনকাম নট ট্যাক্সেবলের মধ্যে কী পড়বে? ডিভিডেন্ড ইনকাম, তাই তো? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, সেকশন জানো? 35, 1034 কত টাকা বলো? 9,000। একদম আউটার কালামে 9,000 টাকা মাইনাস করে দেবো, কারণ এই ইনকামটাকে তো ঢুকিয়ে রেখেছিল। ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার স্টকের অ্যাডজাস্টমেন্ট করছি। তাহলে সমস্ত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, শুধু বাকি আমাদের স্টকের অ্যাডজাস্টমেন্ট। ওকে, স্টকের অ্যাডজাস্টমেন্ট কি বলেছে পড়ো। Opening stock হ্যাঁ পড়ো পড়ো। ওপেনিং স্টক, was overvalued by হ্যাঁ 25%. ওপেনিং স্টক কী করেছে? বাড়িয়ে রেখেছে। তাহলে ওপেনিং স্টকটা যদি বাড়িয়ে রাখে তো খরচা তো বেড়ে গেল অটোমেটিক, কারণ ওপেনিং স্টকটা কোন দিকে বসে? খরচার দিকে। তাহলে খরচার দিকে যদি কোনো আইটেমকে তুমি বাড়িয়ে রেখে দাও তাহলে প্রফিটটা কী হয়েছে? কমে আছে। তো ঠিক করতে গেলে কী করতে হবে? বাড়াতে হবে। অ্যাড ওভার ভ্যালুড বলেছিল তো, তো লেখো ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। কত টাকা ওভার ভ্যালু করেছিল? 25%। তো হ্যাঁ, ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক কত টাকা ছিল? ওপেনিং স্টক 4 লাখ। 4 লাখ ইন্টু কত হবে? 25/125, কারণ 25% ওভার ভ্যালু করে রেখেছিল। কত হচ্ছে? 80,000। হ্যাঁ, ব্র্যাকেট ছাড়া থাকবে কারণ অ্যাড। তারপর ক্লোজিং স্টকটা কি করেছে? এই দেখেছো, ইচ্ছা করে করেছে। ক্লোজিং স্টকটা ইনকাম সাইডে বসে, এটাকে কমিয়ে রেখেছে, তাহলে প্রফিটটা কমানো আছে, তাহলে এটাকেও কী করতে হবে? অ্যাড করতে হবে। লেস হবে কেন? ক্লোজিং স্টকটা তো ইনকামের দিকে বসে, ও তো ইনকামটা কম দেখিয়ে রেখেছে, তাহলে প্রফিটটা তো কমে আছে। ইনকাম যদি কারোর কম হয় তাহলে প্রফিট কী হবে? কমে থাকবে তো। আজকে মনে করো সাপোজ আমার কাছে ক্লোজিং স্টক পড়ে আছে 5 লাখ টাকা, আমি বললাম না এটা 5 লাখ টাকা নয়, ওটা 1 লাখ টাকা দাম, তাহলে আমার পিএল এর ক্রেডিট সাইডে কত দেবে? ট্রেডিং এর ক্রেডিট সাইডে কত টাকা যাবে? 1 লাখ। যেখানে যাওয়া উচিত কত ছিল? 5 লাখ। তাহলে আমার গ্রস প্রফিটটা কমে যাবে না? তাহলে গ্রস প্রফিট কমে যাবে, নেট প্রফিটও কমে যাবে, তার মানে যে প্রফিটটা বের করা আছে সেটা কমানো অবস্থায় আছে। এটা ঠিক করতে গেলে ওটা কী করতে হবে? বাড়াতে হবে। তো কী লিখবো? আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। কত টাকা ছিল ক্লোজিং স্টক? ক্লোজিং স্টক ছিল 4,80,000। কত পার্সেন্ট কমিয়েছিল? 25%। তাহলে কত হবে? 25/75। 25/75 কত বলো? 1,60,000। ব্যাস। আর কোনো আইটেম আছে? নেই। চলো যোগ মারো। চল কত টাকা বলো? 2,52,000। এটার নাম লিখবো আমি ইনকাম ফ্রম বিজনেস। ইনকাম ফ্রম, ওকে, ঠিক আছে। তো এই অঙ্কে কি ছিল? অনেক আইটেম ছিল, যে আইটেমগুলো দিয়ে ইচ্ছা করে কোশ্চেনটাকে ঘোরানোর চেষ্টা করেছিল। তোমাকে মেন কমান্ডটাকে ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। বোনাস যখন দেওয়া হয় সেটা তোমার অন্য অ্যাক্টের থেকে বেশি হতে পারে, কম হতে পারে, সেটা কোনো ম্যাটার করছে না, ঠিক আছে। তুমি যদি বেশি বোনাস দাও সেটা কিন্তু কোনো ফাইন নয়। ইনকাম ট্যাক্সের যে কোনো প্রকার ফাইন, পেনাল্টি এইগুলো ডিসঅ্যালাউ আছে, ঠিক আছে। যার জন্য বোনাসেরটা অ্যালাউ হয়ে গেছে। দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে বলো। কি দিয়েছে দেখো,
কনসিকুয়েন্সেস অফ পেমেন্ট এক্সিডিং 10,000 পেয়েছো সবাই? 334 কি লেখা আছে পড়ো। কনসিকুয়েন্সেস অফ পেমেন্ট এক্সিডিং 10,000 আদারওয়াইজ দেন বাই অ্যাকাউন্ট পে চেক অর ডিমান্ড ড্রাফট। ঠিক আছে, কি বলেছে দেখো, পড়ো অ্যাপ্লিকেবিলিটিটা পড়ো, পড়ো একজন, জোরে পড়ো জোরে পড়ো। Any expenditure in respect of which payment has been made in excess of 10,000. আচ্ছা, ইন এক্সেস অফ 10% আন্ডারলাইন করো। ইন এক্সেস অফ 10,000 মানে 10,000 দিলে চলবে? No. হ্যাঁ চলবে। ইন এক্সেস অফ 10,000 বলছে তো 10,000 অবধি করতে পারো, 10,000 1 টাকা করতে পারো না, ঠিক আছে? ইন এক্সেস 10,000 উপরে মানে 10,000 অবধি চলবে, তারপরে গো ইন আ ডে তাহলে একদিনে। Otherwise than by an account payee check or account payee bank draft or use of electronic clearing system through bank account or through other prescribed electronic mode। তার মানে তুমি আইদার অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে করতে পারো, চলবে, কোনো অসুবিধা নেই। ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে, যেটা ডিমান্ড ড্রাফট বলা হয়, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে পারো। আদার ইলেকট্রনিক মোড মানে এনইএফটি, আরটিজিএস, ঠিক আছে, কার্ড, এগুলোতে চলবে। মোদ্দা কথা ইনডিরেক্টলি বলতে চাইছে ক্যাশ করো না, ক্যাশ করলে অ্যালাউ করবো না, তখন 10,000-এর মধ্যে করতে হবে, ঠিক আছে, একদিনে। চলো, ট্রিটমেন্ট কি হবে? 100% অফ সাচ এক্সপেন্সেস শ্যাল বি ডিসঅ্যালাউড। যত টাকা খরচা করবে পুরোটাই, আমি 10,000 1 টাকা খরচা করে ফেলেছি, পুরো 10,000 1 টাকাই ডিসঅ্যালাউ হয়ে যাবে। এক্সেপশান আছে কিছু। ইন কেস অফ পেমেন্ট মেড for paying, hiring, leasing goods, carriage, hereinafter referred to road transport. ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই লিমিটটা 10,000 হবে না, এখানে 35,000, বাট আদার ক্ষেত্রে 10,000। সেকশন কত? 40A(3), ঠিক আছে। 35,000 টাকা হলো কিসের জন্য? প্লেইং, হায়ারিং অ্যান্ড লিজিং গুডস, ক্যারেজ। ট্রান্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে 35,000। ট্রান্সপোর্ট বিজনেসের সাথে তুমি যদি এনগেজ থাকো সেক্ষেত্রে যদি তুমি 10,000 টাকার উপরে পেমেন্ট করো অ্যালাউ করবে, বাট 35,000 টাকার উপরে করলে পুরোটাই ডিসঅ্যালাউ, আর আদার্স ক্ষেত্রে 10,000, ঠিক আছে। এর কিছু এক্সেপশান আছে, ঠিক আছে, এর কিছু এক্সেপশান আছে। তো নর্মাল বিজনেসে এইটুকুনি জেনে রাখো যে 10,000 উপরে করলে ডিসঅ্যালাউ, বাট সার্টেন এক্সেপশান আর দেয়ার। এক্সেপশানগুলো পড়ি এক এক করে, পিছনে পাতায় উল্টাও। Exception Rule 6(dd). Under the following circumstances as prescribed under Rule 6(dd), provision of Section 40A(3) is not attracted even the payment in excess of 20,000 or 10,000 হবে এটা has been made otherwise than by an account payee check or any other account payee draft। মানে তুমি 10,000-এর উপরে পেমেন্ট করতে পারো এই সমস্ত পেমেন্টের ক্ষেত্রে, যেমন where the payment is made to Reserve Bank, State Bank, any other cooperative bank, any primary agricultural credit society, Life Insurance Corporation of India। তো নর্মালি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে তুমি যদি পে করো LICর টাকা, তো সেটা এমনি ডিসঅ্যালাউ, সেটা এমনি ডিসঅ্যালাউ, কিন্তু জানি না এখানে কেন ঢুকিয়ে রেখেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো মধ্যে কথা তুমি জেনে রাখো, কোনো ব্যাঙ্কিং সেক্টরকে যদি তুমি পেমেন্ট করো, ব্যাঙ্কিং সেক্টরকে, সেখানে কিন্তু 10,000 উপরে পেমেন্ট করলেও তোমার অ্যালাউ। এটা হলো এক্সেপশন, যত খুশি তুমি পেমেন্ট করতে, কারণ লিমিট কোনো বাধা দেওয়া নেই, ঠিক আছে, এটা এক্সেপশন। নর্মালি 10,000-এর উপরে করলে ডিসঅ্যালাউ হয়, কিন্তু কোনো ব্যাঙ্কিং সেক্টরকে যদি পেমেন্ট করো, RBI, স্টেট ব্যাঙ্ক, এনি আদার কোঅপারেটিভ ব্যাঙ্ক, ঠিক আছে। নেক্সট, ওয়ার দ্য পেমেন্ট ইজ মেড টু গভর্নমেন্ট অ্যান্ড আন্ডার দ্য রুল ফ্রেমড বাই ইট, সাচ পেমেন্ট রিকোয়ার মেড ইন লিগাল টেন্ডার। কোনো লিগাল টেন্ডারের জন্য যদি গভর্নমেন্ট কোনো পে করো, ট্যাক্স যদি পে করো, অ্যালাউ। 10,000, 10 লাখ, 1 কোটি, 5 কোটি, 7 কোটি, যা ইচ্ছা করো, অ্যালাউ। ওয়ার দ্য পেমেন্ট ইজ মেড বাই এনি লেটার অফ ক্রেডিট থ্রু অ্যারেঞ্জমেন্ট থ্রু ব্যাঙ্ক, আ মেল, টেলিগ্রাফিক ট্রান্সফার, আ বুক অ্যাডজাস্টমেন্ট, বিল অফ এক্সচেঞ্জ, ইউজ অফ
ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটা নর্মালি ব্যাপার, বলার তো কিছু নেই। Where the payment is made by the way of adjustment against the amount any liability incurred by the payee for any goods supplied or services rendered by the assessee of such payee. Where the payment is made for the purchase of agricultural forest produce, the produce of animal husbandry, fish or fish product, the product of horticulture, to the cultivator, grower, producer of such article, produce or product. চাষিদেরকে যদি পেমেন্ট করো সেখানেও 10,000 টাকা অবধি কোনো নিয়ম নেই এখানে, ঠিক আছে। আরও অনেক নিয়ম আছে, বাড়িতে দেখে নেবে। মোদ্দা কথা একটু জেনে রাখো, কাল্টিভেটারকে যদি পেমেন্ট করো 10,000 উপরে অ্যালাউ, ওই 10,000 নিয়মটা অ্যাট্রাক্ট হবে না। ওকে, 26 পড়ো, পেজ নাম্বার 363। বলছে ফ্রম দ্য ফলো, অঙ্কটা দেখে নাও একবার। ফ্রম দ্য ফলোয়িং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড আদার রিলিভেন্ট ইনফরমেশন কম্পিউট টোটাল ইনকাম। আমি বিজনেস ইনকামটা বের করবো এখন। কি দিয়েছে, ক্রেডিট সাইডটা পড়ো। সেল, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ব্যাড ডেট রিকভারি, ঠিক আছে। আর এদিকটা পড়ে নিচ্ছি আগে। ওপেনিং স্টক, পারচেস, স্যালারি, লিগাল এক্সপেন্সেস, ইনকাম ট্যাক্স। নেক্সট, ফাইন পেড টু জিএসটি ডিপার্টমেন্ট, প্রভিশন ফর ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন, ডোনেশন, জিএসটি পে করেছে 17,000, ট্রাভেলিং এক্সপেন্সেস 5,000, অ্যাডভার্টাইজমেন্ট 15,000, নেট প্রফিট 1,20,000, ইনকাম আছে, ব্যাংক ইন্টারেস্ট অন এফডি আর ক্লোজিং স্টক। অ্যাডজাস্টমেন্ট পড়ো। বোথ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক হ্যাভ বিন ভ্যালু 10% অ্যাবাভ কস্ট, তাহলে 10% ওভার ভ্যালু করে রেখে দিয়েছে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক দুটোই। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল 22,000 টাকা। ওকে, ডোনেশন যেটা করেছে সেটা 8,000 টাকা ডোনেট করেছে পিএম ডট রিলিফ ফান্ডে, 2,000 টাকা ডোনেট করেছে ন্যাশনাল চিলড্রেন ফান্ড। তো যেখানেই করবো আমার জানা দরকার নেই, ডোনেশন ডিসঅ্যালাউ। জিএসটি অ্যামাউন্টিং টু 12,000 টাকা, টোটাল জিএসটি কত টাকা দিয়েছে দেখো, 17,000, ওয়ার পেড অন জুলাই 2020, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, জিএসটি যদি পেমেন্ট করো তবেই ছাড় হবে, যদি পেমেন্ট না করো ছাড় হবে না, ঠিক আছে। তাহলে এখানে বলছে জিএসটি 2020 জুলাইয়ের 14 তারিখে পেমেন্ট করেছে 12,000, কিন্তু খরচা হিসেবে দেখিয়েছে কত, 17,000। তাহলে আমি এখানে অ্যাসাম্পশন করছি যে 5,000 টাকা পেমেন্ট করেনি, তাহলে জিএসটির যে টাকাটা পেমেন্ট করেনি সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, ঠিক আছে। জিএসটি তুমি যদি পেমেন্ট না করো বা রিটার্ন পিরিয়ড ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করে দিলেও ছাড় পেয়ে যাবে। ওকে, রিটার্নের ডিউ ডেটের মধ্যে। পারচেস ইনক্লুড পেমেন্ট 40,000 টাকা মেড ইন ক্যাশ, 40,000 টাকা ক্যাশে পেমেন্ট করেছে, এ তো মরবেই, 40,000 টাকা ডিসঅ্যালাউ করবে। সিম্পল জিনিস, কারণ এর কোনো ওই এক্সেপশনাল কেসের মধ্যে পড়ছে না, সিম্পল পারচেস করেছে 40,000 টাকা ক্যাশ পেমেন্ট করে দিয়েছে। স্যালারি ইনক্লুড 24,000 টাকা পেইড টু শ্রী রতন, রতনকে স্যালারি দিয়েছে। রতন হলো মালিকের নামই রতন আছে মনে হচ্ছে, তাই নিজেকে নিজেই স্যালারি দিচ্ছে, এদিকে প্রফিটও নিচ্ছে স্যালারিও পাচ্ছে। তার মানে কি এটা ফলস? তো ডিসঅ্যালাউ করে দেবে, অ্যালাউ করবে না। পারচেস অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যাসেট 70,000 টাকা সায়েন্টিফিক রিসার্চ অ্যাসেট কিনেছে, যেটা পারচেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো অঙ্কটা শুরু করি এবারে। চলো হেডিং লিখে নাও, কম্পিউটেশন অফ প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম
বিজনেস অর প্রফেশন অফ শ্রী রতন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ঠিক আছে, চলো শুরু করছি। হ্যাঁ, সবার প্রথমে কি হবে, দুটো কলাম করবে। প্রথম কি হবে, নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট। কত টাকা নেট প্রফিট? 1,20,000। তারপর কি হবে এখানে, অ্যাড এক্সপেন্সেস ডিসঅ্যালাউড। চলো এক এক করে উপর থেকে খরচা করতে থাকো। ঠিক আছে, চলো ওপেনিং স্টক বিজনেসের খরচা, তারপর পারচেজ ও বিজনেসের খরচা, স্যালারি ও বিজনেসের খরচা, তারপর লিগাল এক্সপেন্স ও বিজনেসের খরচা, তারপর ইনকাম ট্যাক্স পার্সোনাল খরচা। কত টাকা ইনকাম ট্যাক্স দিয়েছে? 8,500। তারপর একটা জিএসটি ডিপার্টমেন্টকে ফাইন পে করেছে, ধরো ডিসঅ্যালাউ হয়ে যাবে। ফাইন পেড টু জিএসটি ডিপার্টমেন্ট। কত টাকা ফাইন পে করেছে? 12,000। তারপরে প্রভিশন তো ডিসঅ্যালাউড, প্রভিশন ফর ব্যাড ডেট 8,000। তারপর ডেপ্রিসিয়েশন তো ডিসঅ্যালাউ করেই দেবে। ডেপ্রিসিয়েশন কত টাকা? 27,000। তারপর ডোনেশন, ডোনেশনও ডিসঅ্যালাউ। তারপর জিএসটি টোটাল 17,000 টাকা, কিন্তু ও পেমেন্ট করেছে জুলাই মাসে 12,000, তাহলে আমি ধরে নিচ্ছি 5,000 টাকা আনপেড। তাহলে আনপেড জিএসটি 5,000 টাকা হবে, তাই তো? কি করে এলো? 17,000 মাইনাস 12,000। তারপর পড়ো, ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যালাউ, অ্যাডভার্টাইজমেন্টও অ্যালাউ, নেট প্রফিটও অ্যালাউ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, 1 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পরে করছি, যেটা স্টকের অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছে। স্টক বলেছে ওভার ভ্যালুড করা আছে, সেটা লাস্টে করবো। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল, এ তো এক্সপেন্সেস অ্যালাউয়ের মধ্যে পড়ে যাবে। তারপর ডোনেশন হয়ে গেছে, কারণ ডোনেশন পুরোটাই আমি করে দিয়েছি। জিএসটি টোটাল 12,000 টাকার যে ট্রিটমেন্টটা ছিল, ওখান থেকেই তো আনপেডটা বের করলাম না, 17,000 থেকে 12,000 বাদ দিয়ে। তারপর পারচেজের মধ্যে একটা খরচা ঢুকে আছে, তাই তো ডিসঅ্যালাউ হবে। তো ক্যাশ পারচেজ, কত টাকা ক্যাশ পারচেজ? 40,000, পুরোটাই ডিসঅ্যালাউ হয়ে যাবে। ঠিক আছে, তারপর নিজেকে নিজেই স্যালারি দিয়েছে, নিজেকে নিজেই স্যালারি দিয়েছে, তো কোন স্যালারি? কত টাকা? 24,000 টাকা। তারপর
Scientific research আছে। সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে 150% ডেপ্রিসিয়েশন হয়, তো যত টাকা ও ঢুকিয়ে রেখেছে তত টাকা তো ছাড় তো পেতেই, উল্টে আরও বেশি ছাড় পেতো ডেপ্রিসিয়েশন, কিন্তু ওরা এখানে ডেপ্রিসিয়েশন আলাদা করে ক্যালকুলেট করেই দিয়েছে। তো আমি ধরে নিচ্ছি ওর মধ্যেই ঢুকে আছে, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার ওটা পারচেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো পারচেজের মধ্যে ঢুকিয়ে দিয়ে তো কোনো অন্যায় করেনি, কোনো ট্যাক্সে ইনকামকে কমিয়ে দিয়েছে কিছু, ইনকাম তো কমায়নি, কারণ ওটার ওপর তো 150% ডেপ্রিসিয়েশন এমনিই পেতো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি ধরে নিচ্ছি কত বছর কিনেছে, ঠিক আছে। অত ডিটেলস অ্যানালিসিসের দরকার নেই, সিম্পল নর্মাল অ্যাজাম্পশন যে পারচেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওটার উপর তো 150% ডেপ্রিসিয়েশন এমনি ক্লেম হতো, ঠিক আছে। কিন্তু আমার এখানে ডেপ্রিসিয়েশন ওরা ক্যালকুলেট করিয়ে দিয়েছে, তো আমি ধরে নিচ্ছি যে ওর মধ্যেই 150% ডেপ্রিসিয়েশন ধরা আছে। তো লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস, depreciation as per IT rule কত টাকা? না। হ্যাঁ। 22,000, তাই তো? একদম বাইরে পাঠিয়ে দাও 22,000 মাইনাস করে ব্র্যাকেটে, ঠিক আছে। তারপর লেস আদার হেডস ইনকাম, তাই তো? হ্যাঁ, আদার হেডস ইনকাম, লেস আদার হেডস ইনকাম। আদার হেডস ইনকামের মধ্যে কী কী পড়বে? ক্রেডিট সাইডে চলে এসো। The dividend from foreign company. প্রথম বলেছে ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, তো আদার হেডসের মধ্যে ইনকাম ঢুকবে, ইনকাম ফ্রম আদার সোর্স এটা ট্যাক্সেবল, তো ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি ইনার কলামে লেখো কত টাকা? 4,000। ব্যাড ডেট রিকভারি নট ট্যাক্সেবল, ব্যাড ডেট রিকভারি নট ট্যাক্সেবল, ঠিক আছে। তারপর ব্যাংক ইন্টারেস্ট অন এফডি, এটা তো ঢুকবে এখানে, আদার হেডস ইনকাম, তো ব্যাংক ইন্টারেস্ট অন এফডি যে কোনো প্রকার ইন্টারেস্ট ইনকাম আর ইনকাম ফ্রম আদার সোর্স এটা ট্যাক্সেবল হয়, কিন্তু ওরা পিএল এর ক্রেডিটে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। কত টাকা? 15,000, তাহলে বাইরে যাবে 19,000। নেক্সট আর একটা হেডিং হবে ইনকাম নট ট্যাক্সেবল, হ্যাঁ, কারণ পিএল এর ক্রেডিটে তো ঢুকিয়েছে এটা, যার ফলে প্রফিটটা তো বেড়ে আছে। ইনকাম নট ট্যাক্সেবল বলে এটা হেডিং করো, তো নট ট্যাক্সেবল ইনকাম এখানে একটাই আছে, ব্যাড ডেট রিকভারি, ব্যাড ডেট রিকভারি, ঠিক আছে। আচ্ছা, ব্যাড ডেট রিকভারি পাশে দেখো ব্র্যাকেটে একটা কথা লিখে দেওয়া আছে, অ্যালাউড না ডিসঅ্যালাউড করে দিয়েছে, ঠিক আছে। এটা ডিসঅ্যালাউ করেছে বলেই এটা নট ট্যাক্সেবল হয়েছে। এবার কথা হচ্ছে কেন, এটা বাইরে লিখে দাও আপাতত। শোনো, যখন 17-18 ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন এটাকে ব্যাড ডেটটাকে যখন পিএলে চার্জ করেছিল, তখন বলেছিল ব্যাড ডেটটা পিএলে দেখানো যাবে না, ব্যাড ডেটটাকে ডিসঅ্যালাউ করে দিয়েছিল। তার মানে এই ব্যাড ডেটটাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম হিসেবে ঢুকিয়ে নিয়েছিল। ও যখন পিএল অ্যাকাউন্ট বানিয়েছিল 2017-18 সালে, তখন তো এই ব্যাড ডেটটা পিএল এ ডেবিটে চার্জ করেছিল, কিন্তু এই ব্যাড ডেটটাকে ইনকাম ট্যাক্স ডিসঅ্যালাউ করে দিয়েছে, ডিসঅ্যালাউ করে ওপরে পারচেজের সঙ্গে যোগ করে দিয়েছে, তার মানে এটা ইনকামের সাথে যোগ করে দিয়েছে। তাহলে এই ব্যাড ডেটের ওপর যে টাকাটা ট্যাক্স হয় সেটা গভর্নমেন্ট অলরেডি পেয়ে গেছে, আর এই ব্যাড ডেটটা গিয়ে পরে রিকভার হয়েছে। তাহলে এই ব্যাড ডেট রিকভারিটাকে যদি ট্যাক্সেবল করে দেয়, তাহলে একই ইনকামের ওপর ডবল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে, যার জন্য যদি কোনো ব্যাড ডেট কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিসঅ্যালাউ হয়ে থাকে এবং পরবর্তীকালে গিয়ে সেটা যদি রিকভার হয়,
সেটা তখন এক্সেমপ্টেড হয়ে যায়। কিন্তু এই ব্যাড ডেটটা যদি অ্যালাউ করে দিত তাহলে কিন্তু এটা ট্যাক্সেবল হতো। কারণ কি, তোমাকে ব্যাড ডেট দিয়েছে মানে ব্যাড ডেটের বেনিফিট তো তুমি নিয়ে নিয়েছো, তুমি তো খরচা হিসেবে চার্জ করে দিলে, তাহলে তোমার তো সেটা হয়ে গেল পুরো। তুমি বললে যে না আমার টাকা মার চলে গেছে, তুমি মনে প্রাণে ভেবে নিলে মার চলে গেছে, পরে লোকটা এসে টাকা দিয়ে গেল, তো ইনকাম হয়ে গেল তোমার একটা। কিন্তু এই ব্যাড ডেট এখানে নট ট্যাক্সেবল মধ্যে কেন পড়লো? কারণ প্রিভিয়াস ইয়ারে ডিসঅ্যালাউ করে দিয়েছে। যদি এটা অ্যালাউ করতো তাহলে কিন্তু নট ট্যাক্সেবলের মধ্যে বসতো না, তাহলে বসতো আদার হেডস ইনকামের মধ্যে। দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, বুঝতে পারলে? আরেকবার বলবো, ব্যাড ডেট রিকভারি যেটা বলেছে সেটা 17-18 সালে ডিসঅ্যালাউ করেছে। নিশ্চয়ই ব্যাড ডেট রিকভারিটাকে ডিসঅ্যালাউ করেনি। ডিসঅ্যালাউ কাকে করবে? ব্যাড ডেটটাকে। তাহলে ব্যাড ডেটটাকেও পিএলে ঢুকিয়েছিল, কিন্তু ইনকাম ট্যাক্সটাকে বলছে না সরাও, ব্যাড ডেট অ্যালাউ করবো না। তাহলে ব্যাড ডেটটাকে যদি পিএল থেকে হাটিয়ে দেয় তাহলে ব্যাড ডেটের যে টোটাল ফিগারটা ওটা তো প্রফিটের মধ্যে ঢুকে গেল, প্রফিটটা তো বেড়ে গেল। পিএল এর ডেবিট থেকে একটা আইটেমকে যদি সরিয়ে দেয়, ডিসঅ্যালাউ করে দেয়, তাহলে প্রফিটটা কি হয়ে গেল? তোমার বেড়ে গেল। ওই বাড়তি প্রফিটের মধ্যে ট্যাক্স তো নিয়ে নিল, তাহলে এই ব্যাড ডেটটার উপর যে ট্যাক্সটা হয় গভর্নমেন্টের সেটা তো নিয়ে নিল, সেটা গভর্নমেন্ট তো নিয়ে নিল। ওকে, আর এই ব্যাড ডেট থেকে যখন রিকভারি হচ্ছে এর ওপরে যদি গভর্নমেন্ট আবার ট্যাক্স নেয় তো একই ইনকামের ওপর ডবল ট্যাক্সেশন হচ্ছে, যার জন্য এটা ডিসঅ্যালাউ করে দিয়েছে। অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স কীভাবে আসে? ইনকাম ট্যাক্স আসে ইনকামের ওপর ট্যাক্স মাইনাস এক্সপেন্সের ওপর ট্যাক্স, ব্যালেন্স যেটা আছে সেটাই হলো ইনকাম ট্যাক্স, ইনকাম। ঠিক আছে, চলো ব্যাড ডেট রিকভারি হয়ে গেল। তাহলে আর তো এখানে কিছু নেই আমার অ্যাজ সাচ, বলছি। ওকে, তারপর এক্সপেন্সেস ডিসঅ্যালাউ হয়ে গেছে কাজ, অ্যালাউয়েবল এক্সপেন্সেস বাইরে পাঠিয়ে দিয়েছি, আদার হেড ইনকাম বাইরে পাঠিয়ে দিয়েছি, ইনকাম নট ট্যাক্সেবল বাইরে পাঠিয়ে দিয়েছি। এবার শুধু স্টকের অ্যাডজাস্টমেন্ট বাকি আছে। ওকে, বোথ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক হ্যাভ বিন ভ্যালুড অ্যাট 10% অ্যাবাভ কস্ট। ওপেনিং স্টক বাড়িয়ে রেখে দিয়েছে, তাহলে প্রফিট কমে আছে, বাড়াতে হবে। অ্যাড ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক কত টাকা বলো? 1,10,000 টাকা ছিল টোটাল, 10% ওভার ভ্যালু করেছে, তাহলে 10/110 10,000 টাকা একদম বাইরে যাবে। ওকে, ক্লোজিং স্টকটাকে কি করে রেখেছে? এটাকে ওভার ভ্যালু করে রেখেছে, তাহলে প্রফিট বেড়ে আছে। ক্লোজিং স্টককে যদি বাড়িয়ে রাখে তাহলে ক্রেডিট সাইডটা তো বেড়ে গেল, আর ক্রেডিট সাইড বাড়া মানে প্রফিটটাও বাড়লো। এটা ঠিক করতে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। ওভার ভ্যালুয়েশন ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত ছিল? 66,000 ইন্টু 10/110, 6,000 ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে, চলো ফাইনাল অ্যান্সার বলো। কত আসছে বলো? 182500 182500 ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে, হ্যাঁ একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। নতুন একটা অঙ্ক করি, কোশ্চেন নাম্বার 30।
30 অঙ্কটা ঘর কাটতে কোনো ক্যালকুলেশন নেই, তোমাকে ট্যাক্সের ইমপ্লিকেশন বলতে হবে সেকশন সমেত। না, চলো বলছে ডিসকাস দ্য অ্যাডমিসিবিলিটি, মানে এগুলো অ্যাডমিসিবল হবে না ডিসঅ্যালাউড হবে সেটা তোমাকে ডিসকাস করতে বলেছে। অফ দ্য ফলোয়িং আইটেম ইন কম্পিউটেশন অফ ইনকাম আন্ডার দ্য হেডস অফ পিজিবিপি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 20-21। আগে পড়ে নিই একটুখানি। আ মেশিন ওয়ার্থ ₹45,000 ওয়াজ পারচেস ফর সায়েন্টিফিক রিসার্চ। আচ্ছা, এই সায়েন্টিফিক রিসার্চে বলে দিই, সায়েন্টিফিক রিসার্চে নর্মালি 100% ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু 150% ডেপ্রিসিয়েশন করতে গেলে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া ছিল। ঠিক আছে, সেকশন 35 পড়েছিলাম না আমরা, 150% ডেপ্রিসিয়েশন নিতে গেলে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া ছিল। ইলেকট্রিক্যাল কোম্পানি হতে হবে, পাওয়ার জেনারেশন করতে হবে, তারা 150% পাবে। যদি ওই সকল কোম্পানি না হয় তাহলে কিন্তু 50% যেটা এক্সট্রা সেটা পাবে না। যত টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছো তত টাকা পাবে। মনে পড়ছে না, যখন ডেপ্রিসিয়েশন করেছিলাম 150% ডেপ্রিসিয়েশন পেতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো ছিল, ওই ক্রাইটেরিয়াগুলো তোমার যদি ফিট না হয় তুমি ছাড় পাবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ছাড় পাবে, কিন্তু 100%, 150% নয়। ওকে, 150% শুধুমাত্র যারা পাওয়ার জেনারেশন যে সকল এগুলো আছে ওদের ওপর দেওয়া হয়েছে। তাহলে এখানে বলেছে 45,000 টাকা যেটা পেয়েছে সায়েন্টিফিক রিসার্চের জন্য রিলেটিং টু দ্য বিজনেস ক্যারিড আউট বাই দ্য এসএসসি। কী বিজনেস কিছু বলে দেয়নি, তাহলে এটা 100% ছাড় পাবে, 150% হবে না। ক্লিয়ার? নেক্সট, ক্যাশ পেমেন্ট অফ 30,000 মেড টু ক্রেডিটর্স হু রিফিউজ টু অ্যাকসেপ্ট চেক। একটা ক্রেডিটর্স বলছে আমি চেক নেবো না, ক্যাশ দাও, ওকে ক্যাশ পেমেন্ট করে দিয়েছি, তাহলে কী হবে, পুরোপুরি ডিসঅ্যালাউ হয়ে যাবে, 10,000-এর ওপরে পেমেন্ট করেছে। ঠিক আছে, পেনাল্টি 5,000 টাকা পেইড টু কাস্টম অথরিটি ফর ভায়োলেশন অফ কাস্টম ল, তো যে কোনো প্রকার পেনাল্টি ডিসঅ্যালাউ হয়ে যাবে। ব্রোকারেজ পেইড 10,000 পেইড ফর রাইজিং অফ লোন ফর দ্য পারপাস অফ বিজনেস। তো দেখবে কিছু কিছু দালাল থাকে যারা লোন করিয়ে দেয় ব্যাংক থেকে, তো যে দালাল তোমাকে লোন করে দিয়েছে তাকে 10,000 টাকা ব্রোকারেজ দিতে হবে। তো নর্মাল কমন সেন্সে বলে এটা অ্যালাউ হওয়া উচিত কি উচিত নয়? উচিত। তুমি তোমার বিজনেসের জন্য লোন নিচ্ছ, লোন তো তোমাকে ডিরেক্ট দেবে না, দালালের মারফতে তুমি নিয়েছো, তো তোরা দালালি নেবেই। কিন্তু এখানে ক্রাইটেরিয়া আছে, যেহেতু ব্রোকারেজের ওপর টিডিএস হয় তোমাকে টিডিএস কেটে পেমেন্ট করতে হবে। যদি টিডিএস কাটো তবেই ছাড় পাবে, যদি টিডিএস না কাটো তাহলে ছাড় পাবে না। সেকশন 194H কমিশন ব্রোকারেজ। ঠিক আছে, আমি লিখিয়ে দেবো সব। নেক্সট, 15,000 টাকা পেড টু ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার ফর কন্ডাক্টিং অ্যাপিল বিফোর অ্যান ইনকাম ট্যাক্স অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল। অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল মানে কি? অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল মানে কি? ইনকাম ট্যাক্স অ্যাপিল কি জিনিস জানো? অ্যাপিল কি জিনিস? মনে করো আমি একটা ফাইল করলাম, ইনকাম ট্যাক্স একটা ফাইল করলাম, ফাইলটাতে আমার খাতা স্ক্রুটিনিতে ফাঁসলো, অফিসার আমাকে ডেকে পাঠালো। তো অফিসার যে ডাকবে সে কোন অফিসার ডাকবে? লোকাল আইটিও ডাকবে আমাকে। লোকাল আইটিও দেখে আমাকে বললো যে এইগুলো তুমি যে পিএলে খরচা চার্জ করেছো এই খরচার হিসাবগুলো দাও, একটু বোঝাও। তা আমি আমার মতো করে বোঝালাম, ও ছাতার মাথা জানি না কি বুঝলো, ও আমাকে দুম করে ডিমান্ড পাঠিয়ে দিল। তো যখনই ও ডিমান্ড পাঠাবে আমার কাছে তখন দুটো থাকবে অপশান, আইদার ওর ডিমান্ডটা মেনে নিলাম আমি, হ্যাঁ, অথবা ওর ডিমান্ডটা আমি মানলাম না, আমি ডিমান্ড মানলাম না। বা অনেক সময় এত কিছু স্ক্রুটনি মোডনিও করা, ডিরেক্ট ডিমান্ড পাঠিয়ে দেয়, ডিরেক্ট। ওদের মনে হলো ক্যালকুলেশানে ভুল করেছে, ডিমান্ড পাঠিয়ে দিল, ওদের মনে হয়েছে, ওরা নিশ্চয়ই কোনো গ্রাউন্ড করেছে। তোমরা জানি না কতটা কাজ করেছে, দেখবে ইনকাম ট্যাক্স ফাইল হওয়ার পর একটা আসে, ইনকাম ট্যাক্স থেকে একটা পেপার আসে, সেটা মেলে পাঠায়। ঠিক আছে, ওটাকে ইন্টিমেশন বলা হয়, 141(3). ইন্টিমেশনের মধ্যে 3টে কালাম থাকে, পার্টিকুলার্স, 2টো অ্যামাউন্টের কালাম। একটা অ্যামাউন্টের কালামে বলা থাকে তুমি কি হিসাবে ক্যালকুলেশন করেছো, আর একটা অ্যামাউন্টের কালামে বলা থাকে ওরা কিভাবে ক্যালকুলেশন করেছে। দুটো ফিগার সবসময় ম্যাচ হওয়া উচিত, যেখানেই ম্যাচ হবে না সেখানে ডিমান্ড পাঠাবে। তো তুমি দেখে নিলে ধুম করে তোমাকে ইন্টিমেশন পাঠালো, দেখলে ডিমান্ড, তোমার হিসাব অনুযায়ী ডিমান্ড হয় না, ওদের হিসাব অনুযায়ী ডিমান্ড প্রসেস করে পাঠিয়ে দিল তোমাকে। তো তখন তোমাকে দুটো অপশান আছে,
আইদার চুপচাপ ডিমান্ডটা মেনে নাও, মেনে নিয়ে পে করে দাও, কোনো অসুবিধা নেই, অথবা ডিমান্ড আমি মানবো না। তো ডিমান্ড যদি না মানো তা তোমার কী করতে হবে? অ্যাপিল করতে হবে। অ্যাপিল হয় ইনকাম ট্যাক্স কমিশনারের কাছে, ফর্ম নাম্বার 35 ভরতে হয়, ওখানে 35 ফর্ম ভরতে হয়। 35 ফর্ম ভরে তুমি ইনকাম ট্যাক্স অ্যাপিল এতে 1000 টাকা ফিস দিতে হয়, 1000 টাকা ফিস দিতে হয় 30 দিনের মধ্যে। অ্যাপিল করলে কমিশনারের কাছে। তো যে অ্যাপিল করবে, অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল বলা হয় এটা, প্রথমে কমিশনারের কাছে হয়, এটা নর্মাল অ্যাপিল। এরপর যদি কমিশনারের কাছে গিয়েও তোমার যদি সেই ডিমান্ডটা অ্যাজ ইট ইজ থাকে, তুমি মনে করছো যে না আমার সাথে অন্যায় হচ্ছে, তখন ওপরে যেতে যাও, অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনালে যেতে গেলে ট্রাইব্যুনাল তোমাকে নিজে ডাকবে না কোনোদিন, তোমাকে অ্যাপিল করতে হয়। যার জন্য এটার নাম হলো অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল, তোমাকে অ্যাপিল করতে হয় ওখানে, ঠিক আছে? তো চিন্তা করে দেখো, যে অ্যাপিলেটেড ট্রাইব্যুনালের জন্য তোমাকে লিগাল যে প্রসিডিওর যেগুলো হবে, সেই প্রসিডিওরগুলো অবশ্যই সে লয়ার হবে একজন, সেটা বিনামূল্যে কাজ করবে না, সেটা পয়সা নেবে একটা, তো তাকে তুমি পয়সা দিয়েছো। তো এই খরচাটা অ্যালাউ করবে না ডিসঅ্যালাউ করবে? এটা অ্যাকচুয়ালি অ্যাডভাইজারি ফিস বলা হয়, অ্যাডভাইজারি ফি 100% অ্যালাউ করা উচিত। তো অ্যাডভাইজারি ফিস ইনকাম ট্যাক্সে অ্যালাউড, কারণ ইনকাম ট্যাক্সের খাতা মাথা ফাঁসবে, নর্মাল ব্যাপার। আমাদের মধ্যে এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লোক, তারাই যাবে, প্রফেশনাল লোক লয়ার তারাই যাবে, তো তারা ফ্রিতে কাজ করবে না, তারা ভালো রকম ফিস নেয়, তো সেটাকে অ্যালাউ করে দেবে। তো এই যে সমস্ত খরচাগুলো, এটা অ্যাডমিসিবিলিটি তোমাকে লিখতে হবে অবশ্যই। তুমি যখন অ্যাডমিসিবিলিটি লিখবে চেষ্টা করবে সেকশান, যেখানে এখানে সেকশান লেখার সেগুলো সেকশানগুলো লেখার, ঠিক আছে? চলো আমি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে। প্রথম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনকার্ড। প্রথমে এটা কী বলেছিল? একটা মেশিন কিনেছিল সায়েন্টিফিক রিসার্চের জন্য, সেকশন নাম্বার কত ছিল? 35, জানো এটা অলরেডি। তো তুমি যেমন ওরকম লিখেছে এক লাইনে লিখে দিতে হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য এসএসসি ফর সায়েন্টিফিক রিসার্চ ইজ ফুললি অ্যালাউড আন্ডার সেকশন 35। আর সেকশন যখন লিখবে, যদি পুরো শিওর হও তবেই লিখবে, আদারওয়াইজ সেকশন লিখবে না, ঠিক আছে? এক্সপেন্সেস অফ 30,000 শ্যাল বি ডিসঅ্যালাউড। একটা খরচা করেছিল না, ক্যাশ পেমেন্ট 30,000 মেড টু ক্রেডিটর্স, যে চেক নিতে রিফিউজ করেছিল। তো এখানে 40A3 অ্যাট্রাক্টেড হয়, যেখানে বলা আছে কি 10,000-এর উপরে যদি কোনো খরচা করো পুরোটা ডিসঅ্যালাউ, কিন্তু খরচা করছে কত টাকা? 30,000, ডিসঅ্যালাউ, পুরোটাই ডিসঅ্যালাউ। নেক্সট, পেনাল্টি যদি কিছু পেমেন্ট করো, পেনাল্টি ফাইন পুরোপুরি ডিসঅ্যালাউ, সেটা লিখে সেকশন 37(1). ওকে, brokerage for raising loan for the business purpose is an allowed expenditure provided tax has been deducted. TDS, TDS এর সেকশন হলো 194H, 194 ক্যাপিটাল H, না ওরকম না, ব্র্যাকেট ছাড়া। TDS এর ব্যাপার জানো কি জিনিস? TDS হলো গভর্নমেন্ট কিছু স্পেসিফাইড পেমেন্টকে বলে দিয়েছে, তোমার যদি ওই সকল পারপাসে তুমি কোনো পেমেন্ট করো তাহলে তোমাকে TDS কাটতে হবে। TDS কাটার কারণ হচ্ছে, আমরা যখন ফাইল করি, আমরা যখন ইনকাম ট্যাক্সে কী হয়, প্রিভিয়াস ইয়ারে ইনকাম হয়, অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে ট্যাক্স জমা দিতে হয়, পেমেন্ট করতে হয়, ঠিক আছে? তাহলে হিসাব করে দেখো তুমি, 1.5 বছর পর কিন্তু গভর্নমেন্ট গিয়ে ট্যাক্সটা পাচ্ছে, যদি TDS কনসেপ্ট না থাকতো। আমি সারা বছর ধরে ইনকাম করে গেলাম, আর ইনকাম ট্যাক্সের ফাইলিংয়ের ডেট কবে? নর্মালি 31শে জুলাই, 31শে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে 31শে জুলাই, আর যাদের ট্যাক্স অডিট হয় 30শে সেপ্টেম্বর, ঠিক আছে? তো যখন ফাইলিং হবে, সেটেলমেন্ট হবে, তখন থেকে গভর্নমেন্ট ট্যাক্সটা পাবে। যদি গভর্নমেন্ট যদি TDS এর কনসেপ্ট না রাখতো, অ্যাডভান্স ট্যাক্সের কনসেপ্ট না রাখতো, তাহলে গভর্নমেন্ট ট্যাক্সটা পেতো কবে? 1.5 বছর পর, বা 1.5 বছর ধরে গভর্নমেন্টে চলবে কী করে? যার জন্য গভর্নমেন্ট বলছে ভাই, যে পেমেন্ট করবে তার ওপর অব্লিগেশন দিয়ে দাও, তোমাকে TDS কেটে পেমেন্ট করতে হবে। এখন তুমি বলবে স্যার আমি TDS কাটবো না, কী করবেন? আমি TDS কেটে পেমেন্ট করবো না, কী করবেন? যে খরচার ওপর তুমি TDS কাটবে না সেই খরচা ডিসঅ্যালাউ হয়ে যাবে, সিম্পল জিনিস। যেমন মনে করো সাপোজ আমি কমিশন পে করি, কমিশনের ওপর TDS কত? কমিশন ব্রোকারেজের ওপর TDS 194H, 194H। আমি মনে করো PL ডেবিট সাইডে কমিশন লিখে রেখেছি 5 লাখ টাকা, 5 লাখ টাকা কমিশন। আমাকে ইনকাম ট্যাক্স অফিসার বলে যাবে TDS কোথায়, দেখো TDS কোথায় কেটেছে। আমি স্যার TDS কাটিনি, আমি TDS না কেটেই পেমেন্ট করে দিয়েছি। বলে ভেরি গুড, ডিসঅ্যালাউ, খরচাগুলো ডিসঅ্যালাউ, কারণ আমার ওপর রেসপন্সিবিলিটি দিয়েছিল যে তুমি TDS কেটে পেমেন্ট করো।
যারা ডাক্তারকে হায়ার করে, প্রফেশনাল ফিস, আমি চার্টার অ্যাকাউন্টেন্ট একজন অডিট করলাম, অডিট ফিস দেবে, ওর ওপর জিম্মা দিয়ে দিয়েছে, ওর ওপর রেসপন্সিবিলিটি দিয়েছে। তুমি যখন তোমার চার্টার অ্যাকাউন্টেন্টকে পে করবে, টিডিএস কেটে পেমেন্ট করবে, ও টিডিএস কেটে জমা করে দেবে, পরে যখন রিটার্ন ফাইল করবে তখন আমার নামে দেখিয়ে দেবে। প্রফেশনাল ফিসের সেকশন কত? 194J। কোম্পানিতে এরা চাকরি করে, স্যালারি পায় না, স্যালারি থেকে ট্যাক্স কাটে না, টিডিএস কাটে না, সেকশন 192। ঠিক আছে? তো টিডিএস একটা ফাস্ট জিনিস, মানে খুব ইন্টারেস্টিং জিনিস বলতে পারো। অনেক সেকশন আছে, যদি মন দিয়ে কাজ শিখতে পারো তাহলে তো বুম হেভি ইনকাম হবে। ঠিক আছে? আর টিডিএস এর কাজ কম্পারেটিভলি অনেক ইজি হয়, সাবজেক্ট টু তোমাকে সেকশন সম্বন্ধে নলেজ রাখতে হবে, তবে গিয়ে পারবে, কাজ হেভি ইজি। আর যে কোনো খরচা যেখানে টিডিএস কাটার দরকার ছিল, তুমি যদি টিডিএস না কাটো, পুরো 100% ডিসঅ্যালাউ, 100% ডিসঅ্যালাউ। গভর্নমেন্ট কেন যে পেমেন্ট করে তার উপর জিম্মা কেন দিয়েছে? আজকে আমি মনে করো সাপোজ কাউকে একজনকে পেমেন্ট করবো, আমাকে তো পুরো পেমেন্ট করতে হতো, আমাকে তো পুরো পেমেন্টই করতে হতো। গভর্নমেন্ট আমাকে বলছে যে আপনি ওকে পুরো পেমেন্ট করতে হবে না, কিছুটা ওকে পেমেন্ট করুন, সার্টেন পার্সেন্টেজ আমাকে পে করুন। আপনার তো পেমেন্ট নিয়ে মতলব, ও সামনের লোক যখন ইনকাম ট্যাক্স ফাইল করবে, টিডিএস এর ক্রেডিট সামনের লোককে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আমার এবার ওর হাতে যদি টাকা ঢুকে যায়, তোমার কি মনে হয় সামনের লোক স্বেচ্ছায় গিয়ে ট্যাক্স পেমেন্ট করবে? করে, তার জন্য ওর ওপর দিয়ে রেখেছে অ্যাডভান্স ট্যাক্স, তুমি অ্যাডভান্স ট্যাক্স পে করো। তো অ্যাডভান্স ট্যাক্স টিডিএস এর যে চ্যাপ্টার আছে সেটা এখানে হালকা একটু আলোচনা করে দিলাম, এটা তোমাদের আছে 5th সেমিস্টারে, তখন আরও ডিটেলসে সেকশন ধরে পড়াবো। টিডিএস অ্যাডভান্স ট্যাক্স এতে আছে। যদি টিডিএস না কাটো তাহলে ডিসঅ্যালাউ করে দেবে, যদি অ্যাডভান্স ট্যাক্স জমা না দাও ইন্টারেস্ট চাপিয়ে দেবে। কত নম্বর সেকশন? 234B and C। 234A আছে, B আছে, C আছে। এ হলো তুমি যদি ডিউ ডেটের পরে রিটার্ন ফাইল করো তখন 234A অ্যাট্রাক্ট হয়। অ্যাডভান্স ট্যাক্স জমা না দিলে 234B আর C লাগে। যদি জমা না দাও তাহলে B লাগবে, যদি কম জমা দাও C লাগবে। মানে জমা না দাও আর কম, B আর C যখন লাগবে মোরাললেস একসাথেই লাগবে। তুমি যাবে কোথায়? তো টিডিএস এর ক্ষেত্রে বাম্পার নিয়ম করেছে, তুমি টিডিএস কাটবে না, খরচা সরিয়ে দেবো, পিএল থেকে খরচা সরানো মানে প্রফিট বাড়বে, ওর উপর ট্যাক্স তোমার ঘাট থেকে নিয়ে নেবো। আর অ্যাডভান্স ট্যাক্স নিতে হবে, এখানে তো খরচাপাতির তো কোনো ব্যাপার নেই, তোমার অ্যাডভান্স ট্যাক্সের আওতায় তুমি পড়তে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করলে না, তোমার ওপর আমি 234BC লাগিয়ে দেবো। তোমার ওপর যদি BC লাগাই 1% পার মান্থ, তাহলে 12 মাস যদি ডিলে হয় 12% বি এর জন্য, 12% সি এর জন্য, 24% ইন্টারেস্ট তোমার ওপর নেবে। ঠিক আছে? 234DO আছে, ইনকাম ট্যাক্স যখন টাকা দিতে দেরি করে ওরাও ইন্টারেস্ট দেয়, সেটা 234D। 234EO আছে, টিডিএস রিটার্ন যদি জমা দিতে দেরি করো 234E, পার ডে 200 টাকা, আরও হার্ড প্রভিশন। লোকে টিডিএস কেটে তো নেয় বাট জমা করে না, যার জন্য ইন্টারেস্টও লাগাবে, আর রিটার্ন যদি জমা দিতে দেরি করো তাহলে 234E লাগাবে, পার ডে 200 টাকা। কারোর মনে করো 5 লাখ টাকা, ম্যাক্সিমাম ট্যাক্স 5 লাখ টাকা অবধি হতে পারে তার, 234E হেভি হার্ড প্রভিশন, সাংঘাতিক। যার জন্য ইনকাম ট্যাক্সতে দেরি করো 1000 টাকা 5000 টাকা গল্প মিটিয়ে যাবে। টিডিএস রিটার্ন ভাই কেউ দেরি করে না, মেরে দেয় যাদের খুব বড় রকমের অ্যামাউন্টে টিডিএস হয়ে থাকে। ঠিক আছে? চলো, এটা ক্লিয়ার তো? 194H হলো টিডিএস এর সেকশন। এটা Pankaj submit the following PL account of the business of his business for the year ended 31st March। কি কি খরচা দিয়েছে দেখো, সেল, ক্লোজিং স্টক, ব্যাড ডেট রিকভার, সেম জিনিস গল্প, ডিসঅ্যালাউড আর্লিয়ার ইয়ার। তো বলো আদার হেডস ইনকাম হবে না নট ট্যাক্সেবলের মধ্যে পড়বে? নট ট্যাক্সেবল, আগে তো ডিসঅ্যালাউ করে দিয়েছে ওকে। ব্যাংক ইন্টারেস্ট, ইন্টারেস্টের ক্ষেত্রে নিয়ম মনে রাখবে, যে কোনো ইন্টারেস্ট ইনকাম ফ্রম আদার সোর্স এক্সেপ্ট একটা, ইন্টারেস্ট অন RPF, ইনকাম ফ্রম স্যালারিতে ট্যাক্সেবল হয়। ঠিক আছে? খরচা কী কী দিয়েছে? ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, স্যালারি, রেন্ট, ডেপ্রিসিয়েশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্রভিশন ফর ট্যাক্স, LIC। provision for bad debt, interest on capital, miscellaneous expenses, net profit। compute income from business বের করতে বলেছে, depreciation as per IT rule, B adjustment আগে আমি করিয়ে দিয়েছিলাম,
সেলস ইনক্লুড 20,000 বিং দ্য ভ্যালু অফ গুডস উইথড্রন বাই দ্য প্রপাইটার। প্রপাইটার গুডস উইথড্রন করেছে, তাহলে প্রপাইটারের কাছে দুটো অল্টারনেটিভ থাকে, আইদার সেলস হিসেবে দেখিয়ে দাও এটাকে, নিজে মাল নিয়ে গেছে ও ধরলো মাল বিক্রি করেছে, অথবা ড্রয়িংস হিসেবে দেখাও, ও সেল হিসেবেই দেখিয়েছে। কিন্তু প্রপাইটার যদি মাল তোলে সেল হিসেবে দেখালে তো সেলিং প্রাইসে দেখাবে না, কস্ট প্রাইসে, কারণ সেলিং প্রাইসে দেখালে আনরিয়ালাইজ প্রফিটের ব্যাপার চলে আসবে ওখানে। ক্লিয়ার? তো যে মালটা তুলেছে তার দাম 20,000 টাকা, সরি সেলসের মধ্যে 20,000 টাকা দিয়ে ঢুকিয়ে রেখেছে। দ্য কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস অফ সাচ গুডস 18,000 আর 25,000। তাহলে ও একটা মাল তুলেছে যেটা সেলের মধ্যে ঢুকিয়েছে 20,000 টাকা, কিন্তু ঢোকানো উচিত ছিল কত? 18,000 টাকা। তাহলে 2,000 টাকা দিয়ে সেল এক্সেস দেখানো আছে, তাহলে 2,000 টাকার এক্সেস প্রফিট বেড়ে গেছে। তাহলে আমি কি করব, লাস্টে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ফর ড্রয়িংস বলে 2,000 টাকা লেস করে দেবো। ক্লিয়ার? আর এসে অঙ্কে কোনো দম নেই, একদম সিম্পল অ্যাডজাস্টমেন্ট আছে। এই অঙ্কটা বাড়িতে হোমওয়ার্কের জন্য করে নেবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 37। Mr. Pinka Mukherjee submit the following profit and loss account of his business for the year 31/3/2020। আগে খরচাগুলো দেখে নাও, কী কী খরচা করেছে। ওপেনিং স্টক, পারচেস, স্যালারি, ডেপ্রিসিয়েশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, জিএসটি, প্রভিশন ফর ব্যাড ডেট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লিগাল এক্সপেন্স, নেট প্রফিট। ইনকাম সাইডে কী কী দেখানো আছে? সেল, ক্লোজিং স্টক, ব্যাড ডেট রিকভার, সেম জিনিস, ডিজাল আউট, আর্লিয়ার ইয়ার। তো ইনকাম নট ট্যাক্সেবলের মধ্যে পড়বে। ব্যাংক ইন্টারেস্ট অন এফডি, ইনকাম আদার হেডস ইনকামের মধ্যে পড়বে, আদার হেডস ইনকামের মধ্যে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে চলে এসো। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল, এটা পারবে, ডিজাল আউট হয়ে যাবে। স্যালারির মধ্যে ইনক্লুড আছে 6,000 টাকা টু মিস্টার মুখার্জি, মানে নিজেকে নিজেই স্যালারি দিয়েছে, ডিজাল আউট হয়ে যাবে। ক্লোজিং স্টক ওভার ভ্যালুড, ক্লোজিং স্টক বাড়ানো আছে, তাহলে ক্লোজিং স্টক বাড়ানো আছে মানে প্রফিট বেড়ে আছে, ঠিক করতে গেলে লেস করতে হবে, তো লাস্টে গিয়ে আমি ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক করে দেবো। সেলস ইনক্লুড 20,000, সেই একই অ্যাডজাস্টমেন্ট। সেলস ইনক্লুড 20,000 বিং দ্য ভ্যালু অফ গুডস উইথড্রন বাই দ্য প্রোপাইটার, কস্ট অফ হুইচ 18,000। 18,000 লেখার কথা ছিল, 20,000 লিখে ফেলেছে, 2,000 টাকা সেল বেশি রেখে দিয়েছে, তাহলে প্রফিট 2,000 টাকা বেড়ে যাচ্ছে, ঠিক করতে গেলে মাইনাস করতে হবে। লিগাল চার্জেস ইনক্লুডেড 2,000 টাকা অ্যাজ পেড, 2,000 টাকা পেড অ্যাজ পেনাল্টি ফর ইনফ্রিঞ্জমেন্ট অফ জিএসটি ল, জিএসটি আইন ভাঙার জন্য 2,000 টাকা পেনাল্টি দিতে হয়েছে, তো যে কোনো প্রকার পেনাল্টি ডিসঅ্যালাউ। ঠিক আছে, পারা যাবে অঙ্কটা, হোমওয়ার্ক করে নেবে এটা। আমার চাপের দরকার। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই বন্ধ করছি। ঠিক আছে, বাই।